আসসালামু আলাইকুম সবাইকে। আমি গত ক্লাসে সসীম ধারার অনুশীলনী 13.1 অর্থাৎ সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি এবং অনুশীলনী 13.1 এর অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজকে আমরা জানব গুণোত্তর ধারার জিনিসটা কি এবং অনুশীলনী 13.2 এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। গুণোত্তর ধারা, প্রথমত আমাদের জানতে হবে গুণোত্তর ধারা জিনিসটা কি। আমরা গত ক্লাসে জেনে আসছি সমান্তর ধারা সম্পর্কে এবং আমি তোমাদের বোঝার সুবিধার্থে গুণোত্তর ধারা বিষয়টাও কিছুটা বলে দিয়েছি। তাহলে দেখো, আমি দুইটা উদাহরণ নিছি। একটা লিখলাম 2 + 4 + 6 + 8 +... এটি কোন ধরনের দ্বারা আমাদের কিভাবে দেখতে হবে। প্রথমত আমরা দেখব 4 - 2 = 2 আসবে, অর্থাৎ আমি লিখছি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আবার লিখতে পারি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। 6 - 4 = কত আসবে? 2 আসবে। আবার লিখতে পারি চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, কত আসবে? এক্ষেত্রেও 2 আসবে। যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য সবসময় সমান, তাহলে এটি একটি সমান্তর ধারা। এটি কোন ধরনের ধারা? সমান্তর ধারা। তাহলে চলো আমরা গুণোত্তর ধারা বিষয়টা কি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। 2 + 4 + 8 + 16 + 32 + ... এরকম ভাবে চলতেছে একটি ধারা। তাহলে আমরা দেখব অনুপাতটা সমান কিনা। তৃতীয় পদ ভাগ প্রথম পদ, কত আসবে? 2। তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ = কত আসবে? 2। আবার দেখব চতুর্থ পদ 16 ভাগ তৃতীয় পদ = কত আসবে? 2। যেহেতু অনুপাতটা সমান, তাহলে এটি একটি গুণোত্তর ধারা। অর্থাৎ কোন একটা ধারার যে কোনো একটা পদ ভাগ তার পূর্বের পদ যদি করি, তাহলে আমরা যদি অনুপাতটা সমান পাই, তাহলে আমরা বলবো এটি একটি গুণোত্তর ধারা। অথবা তুমি দেখতে পারো ওই পদটা ভাগ ওই পদ 32/16, তাহলে 2 আসবে। যেহেতু প্রতি ক্ষেত্রে অনুপাতটা সবসময় সমান আসতেছে, তাহলে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। চলো এখন আমরা অনুশীলনী 13.2 এর 5 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। যেহেতু আমরা গুণোত্তর ধারায় আছি, তাহলে আমাদেরকে গুণোত্তর ধারার সূত্রগুলো শিখতে হবে। আমরা গত ক্লাসে সমান্তর ধারার অঙ্কগুলো করেছিলাম, তাই আমরা সমান্তর ধারার সূত্রগুলো ব্যবহার করেছি। যেহেতু আমরা এখন গুণোত্তর ধারার অঙ্কগুলো করব, তাই আমাদেরকে গুণোত্তর ধারার 3টা সূত্র শিখে রাখতে হবে। তাহলে চলো গুণোত্তর ধারার সূত্রগুলো আমরা শিখে নেই। গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ = লিখতে পারি AR(n-1), n-তম পদের সমষ্টি
সমষ্টিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? Sn দ্বারা। যারা গত ক্লাসটি করেছো তারা নিশ্চয় জানো। a into 1 minus r power n 1 minus r। আবার n-তম পদের সমষ্টি Sn equal to a into r power n minus 1 r minus 1। এখন আমরা এই তিনটা সূত্র মনে রাখলে গুণোত্তর দ্বারা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা বোঝার চেষ্টা করি। n-তম পদ a আর n minus 1, এখানে a দ্বারা প্রথম পদ সমান্তর দ্বারা নিয়মে, এখানেও a দ্বারা প্রথম পদকে বোঝায়, r দ্বারা সাধারণ অনুপাতকে বোঝায়। আমি একটু আগে তোমাদেরকে বুঝিয়ে আসছি অনুপাত বিষয়টা কি। আর বুঝলাম ওইগুলা হলো আর, ওইগুলা আর এর মান। এখানে দেখো n-তম পদের সমষ্টি দুইটা আছে, একটা Sn equal to a into 1 minus r power n divided by 1 minus r, আরেকটি আছে n-তম পদের সমষ্টি Sn equal to a into r power n minus 1 r minus 1। আমরা কখন কোনটি ব্যবহার করব? এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন জেগেছে। ওই সূত্রটি আমরা তখনই ব্যবহার করব যখন 1 এর মান বড় r এর মানের চাইতে, অর্থাৎ 1 বড় r, 1 greater than r। যখন 1 বড় হবে r এর মানের চেয়ে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ওই সূত্রটি তখনই ব্যবহার করব যখন r এর মানটা বড় 1 এর চাইতে। আশা করি বিষয় দুটি তোমরা ক্লিয়ার। তাহলে চলো এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ ... তারাটির অষ্টম পদ নির্ণয় করো। প্রথমত আমাদের কি লিখতে হবে? আমি গত ক্লাসে বলেছিলাম যেহেতু আমরা দ্বারার অঙ্কগুলো করতেছি তাহলে আমাদেরকে প্রথমত দেখতে হবে এখানে প্রথম পদ কি, সাধারণ অন্তর কি অথবা সাধারণ অনুপাত কি। এখানে দেখো তো প্রথম পদ 64, তাহলে লিখো দ্বারাটির প্রথম পদ। প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। সমান্তর দ্বারার ক্ষেত্রেই এ, গুণোত্তর দ্বারার ক্ষেত্রেও এ। প্রথম পদ a equal to 64। সাধারণ অনুপাত লিখব যেহেতু এটি একটি গুণোত্তর দ্বারা, অনুপাতকে r দ্বারা প্রকাশ করব। r equal to দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে কত আসবে? 1/2। 32 2 64 হয়। তাহলে আমরা পেয়েছি প্রথম পদ 64, সাধারণ অনুপাত 1/2। তাহলে তারা বলছে যে দ্বারাটির অষ্টম পদ নির্ণয় করো। আমরা n-তম পদের সূত্র শিখে আসছি। n-তম পদের সূত্র কি আমরা জানি, লিখব আমরা জানি n-তম পদ ইকুয়াল টু a r n minus 1। তাহলে আমরা কি লিখতে পারবো এখন? তারা বলছে যেহেতু দ্বারাটির অষ্টম পদ নির্ণয় করো, সুতরাং অষ্টম পদ n এর জায়গায় শুধুমাত্র 8 বসবে। ওইটা আগে আর ক্লাসে আমি বলে দিয়েছি, n মানে পদ সংখ্যা। এর মান কত আছে? 64 ইন্টু r এর মান কত আছে? 1/2। n এর মান কত? যেহেতু অষ্টম পদ তাহলে n এর মান 8 মাইনাস 64 লিখলাম, 64 যেভাবে আছে ওইভাবে, 1/2 লিখলাম যেভাবে আছে ওইভাবে।
ওইখানে দেখো তো, ওইখানে দেখো 8 বিয়োগ 1 কত আসবে? 7। খুবই সহজ। তাহলে এখানে দেখো তো আমরা কি লিখতে পারি, 64 যেভাবে আছে ওইভাবে লিখলাম, ইনটু 1 এর উপরে পাওয়ার যতই দেই না কেন 1 থাকবে। ধরো 1 এর উপর পাওয়ার 7 দিলাম, কত আসবে? রেজাল্ট আসবে 1। 2 এর উপরে পাওয়ার 7 দিলাম, 2 পাওয়ার 7। আমরা ওই অঙ্কটি ডিরেক্ট ক্যালকুলেশন করে নিতে পারি, তবে আমাদের ক্যালকুলেটরে দশমিক চলে আসবে, এই ক্যালকুলেটরে দশমিক আকারে চলে আসবে। তাহলে দেখো ওইটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 6। একটু খেয়াল করো তো, 2 পাওয়ার 6 এ কত আসে? 64, রাইট? 2 পাওয়ার 6 মানেই হলো 64। তাহলে আমরা ওইটা 64 কে লিখতে পারি 2 পাওয়ার 6। আবার যদি আমাদের নিচে 2 পাওয়ার 6 থাকে, তাহলে আমরা 2 পাওয়ার 6 আর ওই 2 পাওয়ার 6 এ কাটা দিতে পারবো। ওইখানে আছে 2 পাওয়ার 7, ওইখানে লিখছি 2 পাওয়ার 6, আর আমার মানে 2 6টা আছে, এখানে আরো একটা লিখে দিলাম 2 পাওয়ার 1। তাহলে টোটাল আমার হয়ে গেল 7। তাহলে ওইখানে দেখো তো 2 পাওয়ার 6, ওইখানে আছে 2 পাওয়ার 6, তার মানে 2 পাওয়ার 6 2 পাওয়ার 6 কাটা যাবে। উপরে থাকবে আমার 1, নিচে থাকবে 2 পাওয়ার 1, মানেই হলো 2। তোমরা ক্যালকুলেটরে তুলে দেখতে পারো, 2 পাওয়ার 1 ইকুয়াল টু 2। নিচে থাকবে 2, উপরে থাকবে 1, এটাই আনসার। যদি তোমরা এইভাবে করতে, 64 উপরের সংখ্যা 64 ইন্টু 1, 64 ডিভাইডেড বাই 2 পাওয়ার 7, তাহলে 64 ডিভাইডেড বাই 2 পাওয়ার 7, তাহলে কত আসতো? 0.5। 0.5 মানেই হলো 1/2। এভাবে আর কি দশমিক আকারে চলে আসে, এর জন্য আমরা এইভাবে ব্যঙ্গে ব্যঙ্গে করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটি। এখন দেখো অনুশীলনী 13.2 এর 6 নম্বর অঙ্কটি। এখানে কি বলছে, 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 30 প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা একটু আগে সমষ্টির সূত্র শিখে আসছি। তাহলে দেখো এখানে যেহেতু এটি একটি দ্বারার অঙ্ক, তাহলে আমরা কি লিখবো? প্রথমে দ্বারাটির প্রথম পদ লিখব, দ্বারাটির প্রথম পদ, রাইট? প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। প্রথম পদ এ ইকুয়াল টু, আমার প্রথম পদ এখানে কত আছে? 3। তারপরে আমরা কি লিখবো? যেহেতু এটি সমান্তর দ্বারা নয়, কিভাবে দেখো সমান্তর দ্বারা নয়? 9 মাইনাস 3, এখানে দেখো কত আছে? 6। আবার দেখো তৃতীয় পদ বিয়োগ 27 মাইনাস 9 18, তার মানে পার্থক্য সমান হয়নি, তাহলে এটি সমান্তর দ্বারা নয়। এখানে আমরা কি লিখবো? সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা না হলে এটি গুণনের দ্বারা হবে গুণোত্তর। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করি? আর। সাধারণ অনুপাত আর ইকুয়াল টু, আমি আগে বলছি যে সাধারণ অনুপাত কিভাবে লিখবো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে কত আসবে? 3। আবার তোমরা দেখতে পারো তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এখানেও দেখবে কত আসবে? 3।
অর্থাৎ প্রতি ক্ষেত্রে অনুপাতটা সমান আসতেছে, তার মানে এটি একটি গুণোত্তর দ্বারা। তাই আমরা লিখলাম সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। কত পেয়েছি? 3। তাহলে আমাদের এটা হলো সাধারণ অনুপাত। তারা বলছে যে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে। আমরা সমষ্টির ক্ষেত্রে দুইটা সূত্র শিখে আসছি। একটা হলো a ইন্টু 1 মাইনাস r পাওয়ার n 1 মাইনাস r, এটি একটি। আরেকটি শিখে আসছি a ইন্টু r পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। দুইটা আমরা কখন কোনটি ব্যবহার করব আমি বলেও দিয়েছি। এই সূত্রটি তখনই হবে যখন 1 এর মান বড়। এই সূত্রটি তখনই হবে যখন r এর মান বড় 1 এর চাইতে। এখানে দেখো 1 বড় না, এটি বড়, এটি অবশ্যই বড়। তার মানে r এর মানটা বড় 1 এর চাইতে। r এর মান যদি বড় হয় 1 এর চাইতে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে লেখো, আমরা জানি n তম পদের সমষ্টি Sn ইকুয়াল টু, আমরা কোন সূত্র লিখব? এই সূত্র লিখব, a ইন্টু r পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। ওইটা কিন্তু r পাওয়ার n থেকে মাইনাস 1 হয়েছে, r পাওয়ার n মাইনাস 1 এটি কিন্তু নয়। এটি r পাওয়ার n এর যে মানটা আসবে ওইটা থেকে বিয়োগ করতে হবে 1। এখানে এভাবে বোঝাইতেছে। এখানে দেখো এর মান কত? 3। আর এর মান কত আমরা বের করেছি? 3। n এর মান কত? তারা যেহেতু বলছে 14টি পদের সমষ্টি, আমরা লিখব 14 মাইনাস 1। ওই মাইনাসটা হবে ওই 3 এর সোজাসুজি। আর এর মান কত? 3 মাইনাস 1 লিখলাম। তাহলে এখানে দেখো তো নিচে আসবে কত? 3 মাইনাস 1 2, উপরে কত আসবে? 3 ইন্টু 3। তাহলে আমরা ওই জিনিসটাকে, এটাই আনসার, এই জিনিসটাকে আবার এইভাবেও লিখতে পারি 3/2 ইন্টু 3 পাওয়ার 14 মাইনাস 1, মানে এইটা ইকুয়াল টু এইটা, একই কথা। এটাও আনসার রাখলে হবে, এটাও আনসার রাখলে হবে, কারণ 3/2 আমরা 3/2 লিখলাম, এই 3/2। এখানে আছে 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1, এখানে লিখলাম 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1। ওইটাকে যদি আবার ওইটার সাথে গুণ করে দিই, তাহলে আমরা আবার উপরের জিনিসটা পেয়ে যাব। তাহলে আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এখন চলো 7 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো, 7 নম্বর অঙ্কে 128 যোগ 64 যোগ 32 যোগ ডট 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 তারাটির কোন পদ 1/2। তার মানে 128 যোগ 64 যোগ 32 যোগ এভাবে চলতে থাকবে। কোন পদে গিয়ে আমরা 1/2 পাবো এটি বের করার জন্য বলতেছে। অর্থাৎ কত নম্বর পদে 1/2 আছে। আমাদেরকে প্রথমত কি করতে হবে, যেহেতু এটি একটি দ্বারার অঙ্ক, তাহলে এখানে লেখো দ্বারাটির প্রথম পদ। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি? এ। প্রথম পদ এ ইকুয়াল টু কত আছে? 128। যেহেতু এটি একটি গুণোত্তর দ্বারা, তাহলে আমরা কি লিখবো? সাধারণ। অন্তর না লিখে লিখবো অনুপাত, রাইট?
অনুপাতকে আমরা কিভাবে লিখি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 64 ডিভাইডেড বাই 128। এখানে কত আসবে? 1/2 আসবে, অর্থাৎ এটি আর এর মান। 1/2 কিসের মান? আর এর মান। তারা বলছে যে ধারাটির কোন পদ? 1/2। আমরা ধরে নেই n তম পদ 1/2, মানে এরকম ভাবে কত নম্বর পদে 1/2 অবস্থান করতেছে, এরকম ভাবে। তো ডট ডটের ভিতরে অনেকগুলি সংখ্যা আছে, এরকম ভাবে যদি ওইটাকে ধরি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম ভাবে যদি গণনা করতে থাকি, তাহলে 1/2 কত নম্বর বা কততম পদে অবস্থান করতেছে ওইটা বের করতে বলেছে। ধরে নেই 1/2 n তম পদ। আমরা মনে করি n তম পদ 1/2। ধরে নিলাম n তম পদ 1/2। n তম পদের সূত্র আমরা কি জানি? গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি n তম পদের সূত্র a r n minus 1, রাইট, ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/2। সরি, এখানে একটু মিস্টেক করেছি। দেখো তো 128 এর মান, আর এর মান কত? আর এর মান কত বের করে আসছি? 1/2। 1/2 n এর মান আমাদের বের করতে হবে, n minus 1 লিখলাম। এই দিকে আছে 1/2, ওইটা লিখলাম। তাহলে দেখো তো আমাদের কি করতে হবে? 1/2 ওইটা লিখলাম, 1/2 টু দি পাওয়ার n minus 1। এদিকে আছে 1/2, ওইটা আছে 1/2 এর সাথে গুণ আকারে ছিল, ওইদিকে আসলে কি হবে? ভাগ আকারে হবে, 128, রাইট। তাহলে এখানে দেখো তো 1/2 n minus 1 লিখলাম। 2 ইন্টু 128 কত আসবে? 256, রাইট। তাহলে এখানে দেখো তো ওইদিকে আছে 1/2, ওইদিকে যদি আমি 1/2 বানাতে পারি তাহলে 1/2 এবং 1/2 বাদ দিতে পারবো। তাহলে এখানে দেখো তো 1/2 যেভাবে আছে ওইভাবে লিখলাম, n minus 1 লিখলাম। এখানে দেখো তো 1/2 লিখলাম। 2 এর উপর কত পাওয়ার দিলে 256 হবে? 2 এর উপর পাওয়ার দেই 6, কত আছে? 64। 2 এর উপর পাওয়ার দেই 8, 256। আমি দুইবারে চেক করে বের করতে পারছি। 2 এর উপর কত পাওয়ার দিলে 256 হবে? 8। আর 1 এর উপরে পাওয়ার 8 দিলে 1ই থাকবে, তার মানে 1/2 পাওয়ার 1/2 টু দি পাওয়ার 8, ওইটা ইকুয়াল টু আসবে 1/256। তাহলে এখানে আছে 1/2, এখানে আছে 1/2। সূচক ও লগারিদমের ক্ষেত্রে আমরা শিখে আসছিলাম এইখানের যে জিনিসটা আছে ওইখানে যদি ওই জিনিসটা থাকে তাহলে আমরা ওই জিনিসটা এবং ওই জিনিসটা বাদ দিতে পারি, তাহলে থাকবে আমার পাওয়ার ইকুয়াল টু ওই পাওয়ার, n minus 1 ইকুয়াল টু 8, রাইট। তাহলে এখানে দেখো তো n ইকুয়াল টু কত আসবে? 8 প্লাস 1, ওইটা আছে n এর সাথে মাইনাস অপোজিট সাইডে, তার মানে ডান সাইডে গেলে হবে প্লাস, তার মানে আলটিমেটলি কত আসবে? n ইকুয়াল টু 9, অর্থাৎ 9 নম্বর পদটি হবে 1/2। এরকম ভাবে যদি গুনতে থাকি, এটি হলো 1 2 3 4 5 6, 9 নম্বর পদে গিয়ে পাবো আমরা 1/2। তার মানে তারা বলছে কোন পদ? অর্থাৎ নবম পদ। নবম পদটি হবে 1/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো।